নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমরা কথা যেমন দিয়েছিলাম তেমনই চলে এসেছি আজ বিকেলবেলা আপনাদের সঙ্গে নতুন বন্ধুদের পরিচয় করাতে, যারা আমাদের অতিথি, যারা মাননীয়া এবং মাননীয়, তাদেরকে নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে আজকে থাকবেন মাননীয়া ডক্টর মহাশয়। সেই ডাক্তার মহাশয় কে এবং কেমন সে সবকিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তার আগে বলি, আমাদের পেজটা অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা জানি আমরা যে সময় এসে দাঁড়িয়েছি, আজ বলো কলকাতা টিভি পরিবারের তরফ থেকে সকলকে সেই সময় আমরা দাঁড় করিয়েছি, কারণ আমরা ভালোর সঙ্গে থাকতে চাই, ভালোর সঙ্গে চলতে চাই এবং কিছু ভালো করতে চাই। সেই ভালো শুরু হয়তো আজকে থেকে নতুন করে পথ চলা। এই পথ চলায় আমাদের কি সঙ্গী আছেন অবশ্যই আপনাদেরকে দেখাবো, শোনাবো এবং সঙ্গতে সেগুলো শোনাবো যেগুলো আপনারা রোজ শুনতে পান না। আপনাদের কথায় আপনারা জানবেন, আপনারা প্রশ্নও করতে পারবেন। আমাদের অনেক অজানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আপনাদের প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন, সেগুলো আমরা বলে পাঠাবো আপনাদের, জানতে চাইবো তার কাছে যিনি এর বিশেষজ্ঞ। চলে আসি সরাসরি কথায়, আর কথা বাড়াবো না। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্চিতা রয়। তিনি চাইল্ড স্পেশালিস্ট, তিনি এখনো সেই বিষয়ে পড়ান এবং নিজে তিনি চিকিৎসায় রয়েছেন বিশেষজ্ঞ। এবং তার কাছ থেকে আমরা জেনে নেব কি ভাবে আমরা নবজাতক, যাদের জন্য, যারা শুরু থেকে আমরা জীবনের একটা প্রথম অধ্যায়, যারা কথা বলতে পারে না, যারা শুধুমাত্র তাদের আকারে ইঙ্গিতে বোঝায়, তাদেরকে কিভাবে রক্ষা করতে হয় জানবো। আমরা আলাপ করে নিই। নমস্কার দিদি। প্রথমেই আমরা বরণ করে নেব দিদিকে বরণ করে নিচ্ছি সঞ্চিতা দিকে। উনি আমাদের সঙ্গে আছেন। আমাদের বলো কলকাতা টিভির পক্ষ থেকে ওনাকে অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা বরণ করে নেব দিদিকে। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, কারণ আপনারাই হয়তো আমাদের একটা সময় যখন বাচ্চারা বড় ছোট থাকে ভগবানের মতো কাজ করেন, তখন অন্য কিছু আমরা দেখতে পাই না, শুধু এনাদেরকেই হাত ধরে থাকে যে কখন এনারা কোনো বিপদ হলে হাতটা আমাদের ধরবেন, উদ্ধার করে দেবেন। চলে আসি এই সময়টা, যে সময় দাঁড়িয়ে আজকে এই 15ই নভেম্বর, আজকে 2024 শুক্রবার। তো এই সময়টা, অর্থাৎ সময় যে পরিবর্তন হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, তো এই সিজন চেঞ্জের সময় যারা সবে জন্মেছে, যে বাচ্চারা, নবজাতক নবজাতিকারা নানান রকম সমস্যায় ভোগে। আমি প্রথমে দিয়ে চলে আসবো এই বিষয়টায় যে যেহেতু এই সময়টা যখন আমরা সিজন চেঞ্জ হচ্ছে, একদম যারা জন্মেছে বাচ্চা তার থেকে বড় বাচ্চা প্রত্যেকের একটা সমস্যা তৈরি হয়। একটু যদি সেটা একটু আলোকপাত করেন। প্রথমে ধন্যবাদ বলো কলকাতাকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমরা তো প্রত্যেক দিনই নানা পেশেন্টদের সঙ্গে আমরা ডিল করছি বা তাদের আমরা ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু এই প্ল্যাটফর্মে আমার মনে হয় যে আমরা পেশেন্টকে আরও বেশি সচেতন করে তুলতে পারবো কিছু কিছু বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত, যেগুলো ভবিষ্যতে তাদের খুব কাজে লাগবে এবং মা বাবারা ভীষণভাবে উপকৃত হবেন। প্রথমেই আমি আপনার প্রশ্নে আসছি। এই সিজন চেঞ্জের সময়টাতে যেটা হয় যে একটু যারা বড় বাচ্চা তাদের যে সমস্ত অসুবিধা হয়, যে সর্দি কাশি, এই একটু জ্বর, এই জিনিসগুলো আমরা বেশি পাচ্ছি এখন যারা একটু বড়, কেননা বিকজ ওরা আজকাল খুব তাড়াতাড়ি স্কুলে জয়েন করে, যেগুলো আগে বাচ্চারা এখন 2-3 বছর বয়স থেকে স্কুলে যাতায়াত করে, সকালবেলা যাচ্ছে, ঠিক সেই সময় প্রিকশনটা নেওয়া শুরু হয় না, যেহেতু একদম এটা জাংশনাল টাইম। তো সেই কারণের জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওদের এই হাঁচি কাশি সর্দি, কিছু জ্বর, এই ব্যাপারগুলো থাকে। কিছু কিছু জিনিস এটা অ্যালার্জির পর্যায়ে থাকে, কোল্ড অ্যালার্জি যেটাকে আমরা বলি, এই সিজন চেঞ্জের সময় হচ্ছে। তো সেইটার জন্য তো কিছু চিকিৎসা লাগে, কিছু আমার বলতে পারি আমরা কিছু প্রিভেনশন লাগে, আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, যেগুলো থেকে আমরা এটা প্রিভেন্ট করতে পারি বাচ্চাদের এই সর্দি কাশি থেকে। আর কিছু ক্ষেত্রে অনেক সময় হয় যে কোনো ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, যে ক্ষেত্রে অনেক সময় আমরা পাই যে নিউমোনিয়ার মতো রোগও এরকম এক্ষেত্রে আমাদের হয়ে যায়। তো সেই সব ক্ষেত্রে যেটা হয়, আমাদের
করতে হবে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞের কাছে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে হবে। নিজেরা বাড়িতে সেইভাবে কোনো রকম প্রচেষ্টা না চালিয়ে আমার মনে হয় এই শিশুদের ক্ষেত্রে কোনো রকম অভিজ্ঞ মতামত নিয়ে চিকিৎসা শুরু করা বিশেষভাবে দরকার। একটা প্রশ্ন ছিল, মানে যেটা আমরা দেখি সাধারণত বাবা মারা, যারা নতুন বাবা মা হচ্ছে বিশেষ করে, তারা বাড়িতে হয়তো কোনো পুরনো প্রেসক্রিপশন রয়েছে, ওষুধ রয়েছে, সেই মুহূর্তে হয়তো আপনাদের কারোর সাথে যোগাযোগ করতে পারেনি, সেক্ষেত্রে অনেক সময় ওষুধটা দিয়ে ফেলে এবং বিপত্তি তার জন্য অনেক সময় ঘটে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে একটা হয়তো মধ্যরাত্রে বাচ্চাটার কানে ব্যথা হলো, হয়তো অন্য কোনো সমস্যা হলো, ওরা বুঝতে পারছে না, ব্যথায় বাচ্চাটা কান্নাকাটি করছে, সেক্ষেত্রে তখন তাহলে কি করা যেতে পারে? বাবা মা হিসেবে, নতুন বাবা মা বিশেষ করে যারা, তারা কি করবেন? আপনাদের সাথে যোগাযোগ যদি না করতে পারেন বা যদি করতে পারেন, তার আগে কি ওষুধ দেওয়া উচিত, বা যদি দেওয়া উচিত তাহলে সেটা কিভাবে করা উচিত, একটু বিস্তারিত বলুন। এটা খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করলেন। সেটা হচ্ছে যে দেখুন, নিয়মিত যারা বাচ্চাকে কোনো শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে আমরাও অনেক সময় কিছু কিছু এমার্জেন্সি ওষুধ বাড়িতে রাখতে বলি। যেমন ধরুন, একটা ছোট বাচ্চা, তার পেট ব্যথা বা তার নাক বন্ধ হয়ে যাওয়া, এই সময় সেটার সম্ভাবনা খুব বেশি। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা অলরেডি পেশেন্টকে সেভাবে কাউন্সিলিং, বা বাড়ির বাবা মাকেই সেভাবে কাউন্সিলিং করে দিই যে এই ওষুধগুলো আপনি বাড়িতে রাখবেন। যদি মনে করেন বা হঠাৎ করে জ্বর আসলো, সেই জ্বরের কি ওষুধ দেওয়া উচিত বা তার কি ডোজ, সেইটা সম্বন্ধে কিন্তু কিছু যারা রেগুলারলি ডাক্তারদের ভিজিট করেন বা সে সম্বন্ধে তারা কিছুটা একটা ধারণা তাদের থাকে। আর খুব এমার্জেন্সি হলে, যদি দেখছেন সেই সমস্ত ওষুধপত্র দেওয়ার পরও বাচ্চা ঠিক হচ্ছে না, সে যত রাত্রেই হোক না কেন, নিকটবর্তী কোনো, যেহেতু আমরা এইখানে শহরতলির মধ্যে থাকি বা শহরে থাকি, অনেক এমার্জেন্সি আউটলেট থাকে, কোনো কাছাকাছি কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারির এমার্জেন্সি, যেটা সারা রাত্রেই খোলা থাকে। তো সেরকম কোনো যদি ভয় হয় বা মনে হয় যে নিজের প্রতি আমাদের কোনো রকম আস্থা নেই, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে একটু সামান্য চেষ্টা করার পরই বাচ্চাকে সঙ্গে সঙ্গে সেই রাতের জন্য কাছাকাছি কোনো এমার্জেন্সিতে নিয়ে যাওয়া উচিত। আপাতত সেখানে দেখিয়ে কিছুটা হলেও কিন্তু সেটা একটা বিশেষজ্ঞর ওপিনিয়ন তো হবে, সেটা বাচ্চার জন্য ভীষণ ভালো হবে। নিজেদের এক্সপেরিমেন্ট মনে হয় সেক্ষেত্রে করাটা ঠিক নয়। তারপরে যে শিশুর বিশেষজ্ঞর কাছে ওনারা দেখেন, প্রত্যেকটি বাচ্চাই তো থাকে এখন, তো তাদের সঙ্গে পরামর্শ ভবিষ্যতে করলে বা পরবর্তীকালে করলে সেটা সুবিধা হবে। আচ্ছা, যদি এই যে ধরুন এই যে অসুবিধাগুলো তৈরি হলে তো এগুলো করা, এবার যাতে অসুবিধাগুলো তৈরি না হয়, অর্থাৎ প্রিভেনশন কি কি নেওয়া যেতে পারে, যে সতর্কতামূলক কি ব্যবস্থা মা বাবারা নিতে পারে, যাতে এই ঘটনাগুলি, এই হঠাৎ করে আসা অসুখ বিসুখ যেগুলো খুবই আমাদেরকে একটা ব্যগ্র করে তোলে, অসুবিধায় ফেলে, আপনাদেরকেও স্বাভাবিকভাবে তখন মানে সেইটা নিয়ে আমাদের ছোটাছুটি করতে হয়। তো কি এমন সতর্কবাণী আপনি বলবেন বা কি কি করতে বলবেন যেটা কিছুটা প্রিভেনশনের কাজ করবে আর কি? দেখুন, যদি আমি বলতে চাই যে পুরোপুরি সমস্ত কিছুকে আমরা তো প্রিভেনশন করতে পারবো না, তবে কিছু কিছু রোগকে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটু প্রিভেনশন নিতে পারি। যেমন ধরুন, একদম খুব ছোট্ট বাচ্চাদের, যেমন যারা যখন আমাদের কাছে আসে, আমরা বাবা মাকে কিন্তু ঠিক সেইভাবেই আমরা বুঝিয়ে রাখি। ধরুন, এই নাক বন্ধ হয়ে যাওয়া বা কিছু কিছু আগেকার দিনে বা যাদের অনেক সময় ওই সময় ছোট্ট বাচ্চাদের পেটে কিছু গ্যাসের সম্ভাবনা থাকে, সেজন্য রাত্রেবেলা কান্নাকাটি করে, সেক্ষেত্রে কিছু এমার্জেন্সি ওষুধ রাখা। শুধু তাই নয়, কিছু কিছু পেটের ব্যায়াম বলুন বা কিছু কিছু হ্যাবিটস আছে যেগুলো আমরা মা বাবাকে করতে বলি। তো আজকাল এই পরিস্থিতিতে না দেখি অনেক সময় বাচ্চারা, খুব ছোট বাচ্চা, সেক্ষেত্রে বাবা মা নিজেদের কমফর্টের জন্য অনেক সময় রাত্রেবেলা, ধরুন এই সিজন চেঞ্জের সময় এসি চালিয়ে রাখছেন, বা বাইরে আজকাল অনেকে বেড়াতে নিয়ে চলে যান, সন্ধেবেলা বেরোচ্ছেন, সকালবেলা বেরোচ্ছে। তো বাচ্চাদের এই সময়টুকু, যে সময় এই টেম্পারেচারের তারতম্য হয় আর কি আমাদের পরিবেশে, সেই সময়টা ওদের কিন্তু একটু প্রিকশনস নিয়ে রাখতে হবে। বাচ্চাকে একটু ঠিক মতো বাইরে বেরোলে বা বাইরে বেরোনো অনেকটাই প্রিভেন্ট করতে হবে। সেই জিনিসগুলো আমাদের একটুখানি আগে থেকে মাথায় রাখলে মনে হয় বাচ্চাকে আমরা একটা সুস্থ একটা পরিবেশ দিতে পারবো।
আর সেক্ষেত্রে তাহলে আমরা কি কি মানে কোন কোন ক্ষেত্রে পরামর্শটা বিশেষভাবে জরুরি, মানে এই সময় কোন কোন ক্ষেত্রে আমরা বাড়িতে ওষুধেও কাজ হবে বা সেটা আমরা যারা সাধারণ মানুষ বুঝে উঠতে পারি না, তাহলে কোন কোন ক্ষেত্রে একদম আপনাদের সঙ্গে যোগাযোগ করাটা খুব জরুরি, যেটা ফেলে রাখা যাবে না? এরকম কোন কোন সিমটমস যেগুলো বাচ্চারা যারা একেবারেই সদ্যজাত শিশু, কথা বলতে পারে না, বোঝাতে পারে না তাদের ব্যথা বেদনা, তাদের কোন কোন সময় যে এইটা হলে আমাদের যোগাযোগ করা উচিত, নতুন বাবা মাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, তা এটা একটু বলবেন। কোনোভাবে যদি আপনি দেখেন বাচ্চার তো শিশু, এত ছোট শিশু তো তারা নিজেরা বোঝাতে পারবে না নিজেদের সমস্যা, আমরা কি করে বুঝবো? যদি দেখেন যে বাচ্চার শ্বাস প্রশ্বাস বেশি বেশি করে পড়ছে, শ্বাস নেওয়ার সময় কষ্ট হচ্ছে, বা বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, মা একমাত্র বলতে পারবে যে আমার এই বাচ্চা আগে সুন্দর করে ব্রেস্ট ফিডিং করতো বা সাক করতে পারতো, কিন্তু বাচ্চা আমার কাল রাত্রেবেলা থেকে একদমই বুকের দুধ টানতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু সেটা এমার্জেন্সি। কোনো রকম ভাবে সেক্ষেত্রে বাচ্চাকে ফেলে রাখবেন না। আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আমাদের হেলথ ফেসিলিটিস এতটাই অনেকটা এগিয়ে গেছে, সেখানে কোনো বাচ্চাই বা কোনো শিশুই আমরা চাই না যে কোনো নেগলিজেন্সের জন্য যেন কোনোভাবে এফেক্টেড হয়। যত তাড়াতাড়ি আপনারা সেক্ষেত্রে বিশেষজ্ঞর মতামত নেবেন, আমার মনে হয় সুস্থতা তত তাড়াতাড়ি আসবে বা কোনো খারাপ দিকে সেটা যাবে না। আচ্ছা, এই যে ঠান্ডা লাগার ক্ষেত্রে এই সময় টিকা কিছু কি আছে, মানে এই যাদের ধরুন ঠান্ডা লেগেছে বা এই কাফ, কোল্ড কাফের জন্য কোনো টিকা আছে বা এই সময় টিকা দেওয়া যায়? দুটো প্রশ্নই রাখছি আমি। প্রথমত এই জন্য মানে ঠান্ডা লাগার জন্য কি বাচ্চাদের কোনো টিকাকরণ আছে, এক। আর দ্বিতীয়ত এই সময় কি কোনো টিকা দেওয়া যায়? ধরুন টিকা দেওয়ার সময় হচ্ছে বাচ্চাটির জ্বর এসেছে, বাচ্চাটির সর্দি হয়েছে, ফ্লু হয়েছে, যে কোনো এরকম অসুখ করেছে, তখন কি টিকা দেওয়া চলে, মানে সেটা কি সম্ভব? দেখুন, আমি একটা বিষয় বলতে চাই, এখন সরকারের সহযোগিতায় প্রায় অনেক টিকাই কিন্তু সরকারি হাসপাতাল থেকে দেওয়া হয়। ঠিক ঠিক সময় যেভাবে সেখানকার যারা গাইড করেন তাদের পরামর্শ অনুযায়ী ঠিক ঠিক সময়ে গিয়ে সেই সমস্ত টিকাগুলো নিয়ে নেওয়া উচিত। এছাড়াও 6 মাসের পর থেকে বাচ্চার যদি তার আগে আমরা দেখি বারবার করে ঠান্ডা লাগছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে, কারো ধরুন এরকম কোনো অ্যালার্জি বা অ্যাজমার কোনো সমস্যা আছে, সে বা বাচ্চা অলরেডি অনেকবার সর্দি কাশি এগুলোতে ভুগছে, সেই সব ক্ষেত্রে আমরা একটি টিকাকরণের কথা বলি, যেটা সরকার থেকে দেওয়া এখনো পর্যন্ত শুরু হয়নি, ফ্লু ভ্যাকসিন বলে। সেরকম ভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ভ্যাকসিনটি দিলে অনেক ক্ষেত্রেই আমরা দেখি এইগুলো প্রতিরোধ করতে আমাদের একটু সুবিধা হয়। বেশ, তার মানে আপনি বলছেন সরকারি ক্ষেত্রে এখন এই টিকাকরণটা অনেকটা মানে সহজ হয়ে গেছে, মানে টিকাটা আমরা সরকারের তরফ থেকে যে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল আছে সেখান থেকে দেওয়াতে বলছেন, তাই তো? আচ্ছা, তাহলে আমি দর্শক বন্ধুরা আপনাদের জন্যই বলা হচ্ছে, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই রাখতে পারেন। যেটা বলছেন যে ডাক্তার মহাশয় বলছেন যে অবশ্যই এখন সরকারি ক্ষেত্রে কিন্তু এই টিকাকরণটা খুব ভালোভাবে কাজ হচ্ছে। আগেও কথা হচ্ছিল ওনার সাথে এটা নিয়ে, যে যারা নতুন বাবা মা আছেন বা যারা অভিভাবক, ছোট বাচ্চা যারা টিকা দেওয়াচ্ছেন বাচ্চাদেরকে, সরকারি এখন যে সমস্ত ব্যবস্থায় টিকা নেওয়ার খুব ভালো ব্যবস্থা, আপনারা সরকারি জায়গায় গিয়ে টিকা নেবেন, এটাই উনি বলতে চাইছেন এবং আমাদের তরফ থেকে আপনাদেরকেও এটা বলার। আচ্ছা, আর একটা প্রশ্ন রাখছি, অনেক সময় যখন এই জ্বর হয় দেখা যায় কি তড়কা হয়ে যায় বাচ্চাদের, তো এই তড়কা ব্যাপারটা কি এবং এটাকে কিভাবে প্রিভেনশন নেবো, বা যদি হয়ে যায় তখন ট্রিটমেন্টই বা কি করতে পারে বাবা মায়েরা? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করলেন আপনি। এই যে জ্বরের সঙ্গে তড়কা, সেটা কিছু খুব একটা গুরুতর কোনো কারণ ছাড়া হতে পারে, শুধু জ্বর আসলেই হয়, সেটাকে আমরা বলি আমাদের পরিভাষায় ফেব্রাইল কনভালশন। সেটা মোটামুটি 10 মাস থেকে বা 1.5 বছরের মধ্যে প্রথম এপিসোড হবে। প্রথম জ্বরের সঙ্গে হঠাৎ করে দেখলেন যে খিচুড়ি মতো হলো, এবং তার কিছুক্ষণের মধ্যেই 1-2 মিনিটের মধ্যেই বাচ্চা আবার ঠিক মতো হয়ে যাবে, যেরকম নর্মাল কাজকর্ম করছে বা লাফাঝাপা করছে সেগুলো সব নর্মাল করবে। সেটাকে আমরা বলি ফেব্রাইল কনভালশন। প্রথম যখন এপিসোড হবে, সত্যি কথায় বাবা মার পক্ষে সেইটা একটু ভয়ের কারণ হয়, সেক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞর মতামত নেবেন। কিন্তু যেটা করতে হবে, এছাড়াও জ্বরের সাথে অন্যান্য নানা কারণে খিঁচুনি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই, বা জ্বর ছাড়াও খিঁচুনি হতে পারে, তো সেক্ষেত্রে আমি বলবো অতি অবশ্যই
অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। অ্যাটলিস্ট ফেব্রাইল কনভালশনটা কি, প্রত্যেকবার জ্বরের সঙ্গে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চার খিঁচুনি এরকম হওয়ার সম্ভাবনা থাকে। তো সেরকম ভাবে ডাক্তারের পরামর্শ নিলে আমরা বলে দিতে পারি যে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, কি কি ওষুধ তখন রাখতে হবে এমার্জেন্সি। সেক্ষেত্রে সেটাকে আমরা অনেকটাই ঠিকমতো ভাবে হ্যান্ডেল করতে পারে বাবা মারা। কিন্তু এছাড়া জ্বর ছাড়াও যদি বাচ্চার খিঁচুনি বা কনভালশন হয় বা দীর্ঘদিন ধরে সেরকম নয়, একটু অন্যরকম কনভালশন, কিছুতেই সেগুলোকে প্রিভেন্ট করা যাচ্ছে না, আমার মনে হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে সেক্ষেত্রে বাচ্চার জন্য ভালো হবে। আর একটা এই সময় যে আর একটা আমরা অসুবিধা বাচ্চাদের মধ্যে প্রায়শই দেখতে পাই যে বাচ্চাদের গলা ফুলে যায়, ব্যথা হয়, মাম্পস যেটাকে আমরা বলে থাকি। তো সেটা কেন হয় আর এটা কিভাবে মানে যাতে বাচ্চাদের কম হয়, আর হলে কি চিকিৎসা হয় যদি একটু বলেন। এখন সরকার থেকে আসলে একটা এমআর ভ্যাকসিন প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, সেই জন্য কেন মিজলসের আউটবাস্ট কিছু বেড়ে গেছিল বলে সরকার থেকে এমআর ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, যেখানে মিজলস আর রুবেলা ভাইরাসের এগেনস্টে কিছু প্রতিষেধক ছিল। কিন্তু সেই কারণের জন্য যেটা হয়েছে, মাঝখানে যে মাম্পসের প্রকোপ একটু বেড়ে গেছে। মাম্পস হলে যেটা হয় আমরা জানি যে এই কানের নিচের দুপাশে গলার এখানটা ফুলে যায় এবং সেটা খুবই পেইনফুল একটা কন্ডিশন। তো সেক্ষেত্রে যেটা হয়, আমরা কিছু ব্যথার ওষুধ দিই বেসিক্যালি, যেহেতু এই মাম্পসটা এক ধরনের ভাইরাল কারণের জন্য, ভাইরাসের জন্য হয়। সেভাবে কোনো অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে দিতে হয় না, কিছু সাপোর্টিভ মেজার্স দিতে হয়। যদি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো রকম অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অন্য ওষুধ দিই। তবে আমি সবসময় বলবো বাবা মাদের ক্ষেত্রে অল্প ব্যথার ওষুধ বা যেই প্যারাসিটামল আমরা খাই, বাচ্চাদের দেওয়া হয়, সেগুলোতে যদি কমে যায় তাহলে নিয়ে আসার দরকার নেই। কিন্তু আদারওয়াইজ আমি বলবো যে একবার একটু কোনো নিকটবর্তী কোনো হাসপাতালে বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিলে সেক্ষেত্রে বাচ্চার জন্য ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ। আর এটা গেল আপনার ঠান্ডা লাগার প্রশ্ন। ঠান্ডা লাগার প্রশ্ন যেমন নিউমোনিয়া আপনি বলেছেন, তো নিউমোনিয়া হলে বেসিক কি বাড়িতে কি করে বুঝবে যে এরকম একটা ঠান্ডা লাগা তো বাচ্চাদের হামেশা লেগেই থাকে। তো নিউমোনিয়া আর ফ্লু যেটা জেনারেল ফ্লু, যেটা দুটোর পার্থক্য সবাই বোঝে না, তো একটু যদি আপনি বলেন জেনারেল ফ্লুটা কি আর নিউমোনিয়া হলে কি কি সিমটমস, যেটা বাড়িতে যখন যারা ধরুন যারা শহর বা শহরতলিতে থাকে তারা তাও ডাক্তারকে সেই সময় পায়, যারা শহরতলিতে থাকে না, যারা গ্রামের আমাদের দর্শকরা আছেন, তারা কিভাবে বুঝবেন যে এই ধরনের বেশ সাংঘাতিক একটি আমাদের বাচ্চাদের জন্য একটি রোগ, তো তার কিভাবে বুঝতে পারবে সিমটমস গুলো যদি একটু বলেন। আর কি করতে হয় বাড়ি থেকে আপনাদের কাছে যাওয়ার আগে পর্যন্ত কি করতে হতে পারে, বা আপনাদের কাছে কতক্ষণের মধ্যে গিয়ে পৌঁছতে পারে, এটা একটু বলবেন প্লিজ। নিউমোনিয়া সেই অর্থে দেখুন বাড়ির লোকের পক্ষে আলাদা করে সেভাবে বোঝা সম্ভব নয়, কিন্তু সর্দি কাশি তার সঙ্গে জ্বর, সেটা যদি কোনোভাবেই নর্মালি যে ওষুধপত্রগুলো যেখানে লোকাল ডাক্তার দেখিয়েছেন সেগুলো দ্বারা কমছে না, সেক্ষেত্রে আমাদের বুকের ছবি করতে হয়, চেস্ট এক্সরে করতে হয়, সেখান থেকে আমরা বুঝতে পারি। এছাড়া কিছু কিছু সিমটমস দেখে বোঝা যায়, যে আমি এর আগেও বলছিলাম যে রেসপিরেটরি রেট, যেটা শ্বাস প্রশ্বাসটা অনেক বেশি করে পড়বে, বাচ্চা ঠিকমতো খাবে না, জ্বর কিছুতেই কমবে না, সেসব ক্ষেত্রে আমাদের কোনো রকম এইরকম টাইপের ইনফেকশন আছে সেটা ভাবতে হবে। এবার আমরা চেস্ট এক্সরে করলে বুঝতে পারি কিছুটা, বা কিছু ব্লাড টেস্ট করলে বুঝতে পারি যে সেটা কোনোভাবে ভাইরাল ফ্লু থেকে সেই রকম নিউমোনিয়া কিছু হচ্ছে কিনা, বা কোনো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হচ্ছে কেন। তো সেইটা যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে সেই অনুযায়ী আমরা চিকিৎসার দিকে এগোতে পারবো। তবে একটা কথা বলতে পারি, যদি দেখেন প্রচন্ড কাশি, জ্বর, বাচ্চা ভালো থাকছে না, মা একমাত্র সেটা সেন্স করতে পারবেই যারা সবসময় বাচ্চার সঙ্গে থাকে, বাচ্চা ভালো মতো দুধ টানছে না, একটু ছোট বাচ্চারা, বা বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, সেক্ষেত্রে অতি অবশ্যই আমি বলবো অভিজ্ঞ ওপিনিয়ন নিয়ে বাচ্চার চিকিৎসা করা ভালো। বেশ, তাহলে দর্শকরা শুনলেন যে কি করতে হয়। বিশেষ করে আমরা একটা কথা বলে থাকি ইংরেজিতে, একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা সেই ব্যাপারটাতে, যেহেতু একটা সিজন চেঞ্জের সময়, আমরা যারা বাড়িতে মায়েরা সদ্য মা হয়েছেন বা বাবারা যারা এখন যেহেতু সমানভাবেই সবাই দেখাশোনাটা করেন, তাদের জন্য কিন্তু একটা বড় জায়গা এটা। এই যে প্রিভেনশন, উনি কিন্তু প্রত্যেকটা ম্যাডাম আমাদের প্রিভেনশনের কথা কিন্তু উল্লেখ করে দিচ্ছেন, যেটা কিন্তু আগে আমাদের সচেতন হওয়ার জন্য প্রয়োজন। এটা একটা
একটা বড় জায়গা। তো আমি পরের প্রশ্নে যাব, এই জায়গাটা মাথায় রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করুন। এরপরে যে আমার প্রশ্নটা থাকছে ম্যাম, যে অনেক সময় হাম হয় বাচ্চাদের, ছোট বাচ্চাদের হাম হয়, তো সেই এটার কি বাড়িতে কোনো চিকিৎসা আছে নাকি সেটাও আপনাদের কাজ পর্যন্ত গিয়ে পৌঁছতে হয়? যেটাকে আপনারা হাম বলেন, সেটা যদি সত্যি আমরা আমাদের ডাক্তারি পরিভাষায়, হাম হচ্ছে মিজলস নামক একটি ভাইরাস থেকে হয়। তো যেহেতু প্রচন্ডভাবে এই আমরা বললাম মাঝখানেও সরকারের তরফ থেকে অলরেডি তো 9 মাসে এবং 15 থেকে 18 মাসের মধ্যে দেওয়া হচ্ছিল মিজলসের ভ্যাকসিনেশনস। এছাড়াও যেহেতু মিজলসের আউটব্রেক হচ্ছিল মাঝখানে, বা হামের আউটব্রেক হচ্ছিল, সেই কারণের জন্য হামে মেনলি কি হয়, একটা জ্বরের সঙ্গে এক ধরনের র্যাশ হয় এবং বাচ্চা খুবই সেই জন্য অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তার ইমিউনিটি ক্ষমতা কমে যায়। তো সেই কারণের জন্য সরকারের তরফ থেকেও যাতে এইটাকে প্রিভেন্ট করা যায়, সেই জন্য একটা এমআর ভ্যাকসিনেশনস একটা ক্যাম্প করেও বাচ্চাদের এই ভ্যাকসিনেশনসটা দেওয়া হয়েছিল। কিন্তু একটা কথা আমি বলতে চাই, অনেক সময় এই মিজলস ভাইরাস ছাড়াও অন্যান্য ভাইরাস থেকেও অনেক সময় এই গায়ে র্যাশ বেরোয়, যেটাকে সাধারণ মানুষ হাম বলে ভুল করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অযথা সেই সময় নানা রকম আগের পুরনো মতাদ অনুযায়ী সেখানে কোনো রকম খাবার দাবার, এই মাছ খাবে না বা অন্য কোনো প্রোটিনস কম দেওয়া হবে, তাকে ঠিকমতো স্নান করানো হবে না, সেই জিনিসগুলো কিন্তু এখন একদমই ঠিক নয় ডাক্তারি মতে। সেগুলো একদমই করবেন না। দরকার হলে আপনারা একবার দেখিয়ে নেবেন নিকটবর্তী হাসপাতালে। সেক্ষেত্রে কিছু ভিটামিনস বা কিছু প্রিভেনশনস নিতে হয়, যাতে হামের পরবর্তীতে মানে ইমিউনিটিটা কমে যায়। তো সেই ইমিউনিটি বাড়ানোর জন্য খাওয়ার দাওয়ার কিছু কমাবেন না, নর্মালি বাচ্চা যেরকম খায় সেরকমই খাবে, বরঞ্চ তখন আস্তে আস্তে একটু ধৈর্য ধরে বেশি করে খাওয়ানোর চেষ্টা করতে হবে, তাতে ইমিউনিটিটাও বাড়বে। এবং কিছু অভিজ্ঞ পরামর্শ থাকে, সেগুলো আমরা পেশেন্ট অনুযায়ী যে যেরকম ভাবে অ্যাফেক্টেড হয় সেই অনুযায়ী আমরা সেইভাবে তাদের সঙ্গে কথা বলি। আপনি একটা এই প্রসঙ্গটা চলে এলো, যে যখন যে কোনো বাচ্চাদের অসুখ করলে আমরা দেখেছি বাচ্চারা খেতে চায় না, একটা একটা সমস্যা তৈরি হয়। তো এই যে যখন শ্বাস, আপনি যে আপনার কথা থেকে এই প্রশ্নটা আমার মাথায় এলো, যে যখন বাচ্চাদের কোনো সর্দি জাতীয় মানে যখন দম নিতে পারে না, সেক্ষেত্রে আপনি বাড়িতে যারা একটু, আমি আবার বলছি, যারা শহরতলিতে না, যারা একটু গ্রামের দিকে আছেন, তাদের জন্য তারা কি খাবার, মানে তাদের পথ্যটা কি হবে, বাড়িতে বাচ্চাটা তখন কি খাওয়ানো যেতে পারে তাদেরকে, এটা একটু আপনার মানে ডাক্তারি ভাষায় যদি আপনারা বলেন। কারণ আমরা সাধারণভাবে বাড়িতে অনেক ভুল ব্যবহারও আগেকার মানুষেরা যেগুলো বলতেন, তাতে আরো সমস্যা অনেক সময় বেড়ে যেত। তো আধুনিক চিকিৎসা আপনারা যেভাবে বলেন, সেখানে কি কি খাওয়ানো বা কি কি করা যেতে পারে তাদের জন্য? এটা একটা ভীষণ এটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করতে পারি। বলো কলকাতাকে আমি বলবো যে আপনারাও সাথে থাকবেন, আপনারাও নানা রকম প্রশ্ন পাঠান এই বিষয়ে। আমরা বাচ্চাদের খাওয়ার এই যে ট্যান্ট্রাম নিয়ে বা খেতে চায় না, সেসব নিয়ে আমরা দীর্ঘক্ষণ ধরে এই বিষয়ে আলোচনা করা যায়। তবে শারীরিক অসুস্থতার সময় বাচ্চারা খায় না, তাদের নানা রকম খিদে কমে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে তার জন্য কিন্তু দয়া করে বাইরে অ্যাভেলেবেল যেটা হয়, যে যেটা ভালোবাসে, একটুখানি চিপস ধরিয়ে দিলাম, চকলেট ধরিয়ে দিলাম, ফাস্ট ফুড দিয়ে দিলাম, সেইগুলো কিন্তু কোনোভাবেই করবেন না, তাতে তার উপকারের থেকে অপকারই বেশি হবে। তো সেক্ষেত্রে একটু বাবা মাদেরা ধৈর্য ধরে, বা বাড়ির অন্যান্যরা যারা আছেন সেগুলো একটু ধৈর্য ধরে বারে বারে, কিন্তু সেটা পুষ্টিকর খাবারটাই তাকে দিতে হবে। দরকার হলে কোনো রকম ভিটামিন সাপ্লিমেন্টেশনস আমরা সেক্ষেত্রে দিই, কিন্তু তার জন্য রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু বাইরের এই সহজলভ্য খাবার দাবার, যেগুলো ওদের বেশি অ্যাট্রাক্ট করে, সেগুলো না দেওয়াই কিন্তু প্রয়োজন। তো সেটা একটু মাথায় রাখবেন। ভবিষ্যতে হয়তো এই নিয়ে আলোচনা হবে। আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে বলো কলকাতায় আপনারা জানাতে পারেন, আমরা এই বিষয়ে পরবর্তীকালে আলোচনা করব। অবশ্যই। আর একটা কথা খাওয়ার ব্যাপারে মাথায় এলো, যে ছোট বাচ্চা যাদের ব্রেস্ট ফিডের সময় হয়তো অনেকে ব্রেস্ট ফিডের পাশাপাশি যেহেতু খাওয়ায়, মানে বাইরের খাবার খাওয়ায়, কৌটোর খাবার খাওয়ায়, তখন তাদের কনস্টিপেশন, বাচ্চাদের একটা প্রবলেম ভীষণভাবে গ্যাস কনস্টিপেশন হয়। তো এই ক্ষেত্রে কি করণীয়, মানে ডাক্তারের পৌঁছানোর আগে পর্যন্ত বাড়িতে সেই ফুডটাকে কিভাবে অন্য কিছুতে, ছোট বাচ্চা যে আপনাদের তো স্টেজ বাই স্টেজ 4 মাসের পর থেকে যখন শক্ত খাবার খাওয়াতে বলে, তো এই যে 4
মাস পর্যন্ত বাচ্চা বা তারপরে এই সময়টা, তো এই 1 বছর পর্যন্ত বাচ্চাদের কি এই সমস্ত যারা কৌটোজাত খাবার দিতে হয় বাধ্য হয়ে, তাদের জন্য আপনারা কি বলবেন যে একটা মানে হিউজ প্রবলেম তৈরি হয়, একটা তাদের কখনো ডায়রিয়া হয়ে যায়, কখনো সেটা অসুবিধা হয়, ক্লিয়ার হয় না, গ্যাস তৈরি হয়, তো সেজন্য কি বাড়িতে চিকিৎসা বা চিকিৎসা নয় মানে সেখানে পথ্য বা সেটা কি করে দেওয়া যায়? আমি তো প্রথমেই বলবো যে মায়ের দুধের কোনো রিপ্লেসমেন্ট হয় না, আর সেটা খাওয়ানো সব থেকে দরকার কোনোভাবে। অনেক সময় হয় যেহেতু আজকাল মারা অনেকেই কাজে বেরোন, সেই জন্য বাধ্য হয়ে হয়তো কোনো কোনো সময় বাইরের দুধ দিতে হয়। তো বাইরের দুধ দিলে এই সমস্ত সম্ভাবনাগুলো একটু থাকে, কিন্তু শুধু মায়ের বুকের দুধ খেলেও কিন্তু বাচ্চাদের অনেক সময় এই যে আপনি বলছেন যে এই পটি করছে না, এটা প্রায় 6-7 দিন ধরে হয়, আবার প্রত্যেকবারই হয়তো খাওয়ার পর একটু করে পটি করলো, দুটোই কিন্তু নর্মালের মধ্যে পড়ে যদি ব্রেস্ট ফিডিং করে। কখন অ্যাবনর্মাল হবে, যদি দেখি বাচ্চার মধ্যে কোনো অস্থিরতা, বাচ্চা ঠিক মতো ঘুমোতে পারছে না, বাচ্চার পেট খুব টাইট হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে তারা মতামত নেবে, সেসব নানা রকম তার জন্য কিছু ওষুধ আছে দুধটা যাতে হজম হয়। আর বাইরের দুধ খেলে এরকম সম্ভাবনা কিছু থাকে, তো সেক্ষেত্রে কিছু ওষুধপত্র আছে সেগুলো খাবে, কিন্তু তবু আমি বারবার এটার উপর জোর দেব, যত দিন সম্ভব হবে অ্যাটলিস্ট 6 মান্থস বয়স অবধি, 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধের কোনো রকম বিকল্প নেই। মায়ের দুধের মধ্যে যা আছে, যে ইমিউনিটি আছে, যে ন্যাচারাল ইমিউনিটি আছে, সেটা বাইরের অনেক দামি দুধের থেকে 1000 গুণ বেশি। তাই জন্য বারবার মাদের আমরা বলবো ধৈর্য ধরতে। এখন অনেকে একটু অধৈর্য হয়ে যায়, কিন্তু আমাদের মারাও করেছেন, তাদের মারাও করেছেন, সমস্ত মাদের আমি বিশেষভাবে তাদের অনুরোধ করব একটু ধৈর্য ধরতে হবে। তারা নিশ্চয়ই আস্তে আস্তে সাক করবে। তারপরও যদি কোনো অসুবিধা হয়, কিছু কিছু মেথডস আছে, একটু মাদের সঙ্গে আমরা আলোচনা করি, কাউন্সিলিং করি, সেসব করলে একটু মাদের সুবিধা হয়। তবে সেই সময় আপনারা সেরকমভাবে আসুন, কথা বলুন। আর তারপরও যদি বাইরের দুধ একান্তই খাওয়াতে হয় বিশেষ কোনো কারণে, সেক্ষেত্রে যে যে সমস্যাগুলো হবে সেই অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হয়। আচ্ছা, ছোট বাচ্চাদের থেকে বড় মানে একদম আমি বলছি ইনফ্যান্ট যারা, তাদের থেকে বড়দের পর্যন্ত কৃমি একটা বড় সমস্যা। তো এই কৃমির কি 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 করা যেতে পারে বাড়ি, এর ডোজ কি কি আছে, বা এর কি এর তো কোনো ভ্যাকসিন নিশ্চয়ই হয় না, তাহলে কি করা যায়, মানে কতদিন অন্তর ওষুধ খাওয়ানো যাবে, বা একদম ছোটরা কিভাবে আমরা বুঝবো যে কৃমিটা হয়েছে, কি কি সিমটমস আছে এবং তার কি কি আমরা বাড়িতে থেকে করতে পারি, আপনাদের কাছে নিয়ে গিয়ে কি চিকিৎসা আছে একটু যদি ডিটেলসে বলেন। অ্যাকচুয়ালি বাচ্চারা বিভিন্নভাবে যা হয় যে এই নোংরা ঘাঁটলো, তারপরে সেই হাতটাই মুখে দিল, সেসব সমস্যা, সেসব কারণের জন্য বাচ্চাদের কৃমি হয়। 1 বছরের পর থেকে আমরা কৃমির ওষুধ দিতে পারি, তার বিশেষ ডোজ আছে, 15 দিন গ্যাপে একটা ডোজ আছে, সেইটা মোটামুটি 6 মাস অন্তর অন্তর আমরা বাচ্চাদের এই কৃমির ওষুধটা দিতে বলি। বাচ্চাদের কি করে বুঝবেন, অনেক সময় হয় আমি তো কোনোদিনও দেখিনি কৃমি বেরোতে আমার বাচ্চার, তো সেই জন্য আমি দিই না, কিন্তু মাঝে মাঝে অন্যান্য নানা রকম উপসর্গ হয়, যেমন পেটটা একটু ফোলা থাকলে, ঠিক মতো বাচ্চা ভীষণভাবে বলে যে তাদের হচ্ছে অ্যানাল রিজিয়ন্সে কিছুমাত্র ইচিং হচ্ছে, বা অনেক সময় দেখতে পাওয়াই যায় যে এরকম কৃমি ছোট ছোট বেরোচ্ছে, তবে সেই সব ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কৃমির ওষুধ খাওয়াতে হবে। এবং বাচ্চা মাঝে মাঝে পেট ব্যথা কিন্তু এই কৃমির কারণেও বলতে পারে, তো ঘরদোর পরিষ্কার করে রাখতে হবে, বাচ্চার হাইজিন মা বাবাকেও তার জন্য মেনটেন করতে হবে, এবং প্রয়োজনে বাচ্চাকে 1 বছরের পর থেকে আমরা ওষুধ খাওয়াতে পারি 6 মাস অন্তর অন্তর। বেশ, তাহলে আমরা জানলাম এটা কিন্তু একটা বড় জায়গা এবং বড় সমস্যা মায়েদের, যে কৃমিটা বাচ্চাদেরকে খুব বিরক্ত করে, এবং আমরা প্রত্যেক যারা মায়েরা আমরা সবাই জানবে, যারা সামনে দর্শক রয়েছে, যে কি কি সমস্যা সে সময় তৈরি হয়, বাচ্চারা ভীষণভাবে খিটখিটে হয়ে যায়, ঝামেলা করে। তো আমাদের বললেন ম্যাডাম কি কি করতে হবে। আমি পরের প্রশ্নে চলে যাই, কিছু কিছু রোগ যেটা জন্মবাহিত হয়, তো এরম কি কি রোগ আছে, আর সেটা জন্মানোর পরে ছোট শিশু যারা বলতে পারে না, সেটা কি করে বোঝা যাবে, কিছু একদম জেনেটিক্যালি যে রোগগুলো আসে, কি কি রোগ একটু যদি বলেন সাধারণ আমাদের জন্য।
যদি একদম জন্মগত সমস্যা বলেন তাহলে বাচ্চা জন্মানোর পরই আমরা দেখি যে তাদের কোনো রকম স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি কিছু আছে কিনা, মানে কোনো গঠনগত সমস্যা আছে কিনা। ধরুন অনেক ক্ষেত্রে আমরা জানি সেসব ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় মাড়িতে একটা গ্যাপ মতো থাকে, সেক্ষেত্রে খাওয়ারের অসুবিধা হবে, বা অনেক সময় হয় কি কানে কোনো সমস্যা থাকতে পারে জন্মগত। এছাড়া হয় আমরা দেখি যে হার্টে কোনো ফুটো থাকতে পারে, বা কিডনিতে জন্মগত কোনো কারো একটি কিডনি থাকে না, বা সেটা খুব রেয়ার ডিজিজ আর কি। তো সেই সব ক্ষেত্রেই জন্মগত যে সমস্যাগুলো থাকে, যেটাকে আমরা বলি গঠনগত সমস্যা, সেটা বাইরের গঠনগত সমস্যা হতে পারে, হ্যাঁ, আবার কিছু কিছু শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হতে পারে। তো এই দুটো ক্ষেত্রেই সেটা দেখুন অ্যাপারেন্টলি বাইরের ক্ষেত্রে হলে মা বাবা আপনার কাছে নিয়ে আসবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় বাচ্চা জন্মানোর পরই কেউ না কেউ তো বাচ্চাকে কোনো ডক্টর বা কেউ একজন দেখেন, তারা কিন্তু এই বিষয়ে একটা ধারণা দিতে পারেন, এবং সেক্ষেত্রে সেটা ডায়াগনোসিস হয়। যদি সেটা ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, কোনো হাসপাতালে বা কোনো নার্সিং হোমে কোথাও হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা খুব তাড়াতাড়ি মানে সেটা ধরা পড়ে, এবং সেক্ষেত্রে তার যা চিকিৎসা দরকার সেটা আমরা করতে পারি। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে যেটা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি, অনেক বাচ্চারই ওই ADHD বলে ডিসঅর্ডার থাকে, তো এটা কি এবং কেন হয়, আর এর প্রতিকার কিংবা চিকিৎসা কি? অ্যাকচুয়ালি ADHDর পুরো যদি ফর্মটা বলি তাহলে আমরা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে বাচ্চার একটু মনোসংযোগ কম আছে এবং সে প্রচন্ডভাবে চঞ্চল। এবার এইটা না একদম কাউকে আমরা একদম ধরাবাঁধা বলতে পারবো না যে এই বাচ্চাটি ADHD আছে, কেন এটা একটা স্পেকট্রাম, খুব সামান্য কিছু হতে পারে, সেইটা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর বা কিছু কিছু কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর জন্য, যেহেতু আজকালকার দিনে বাচ্চারা খুব তাড়াতাড়ি, আমাদের সময় তো সেগুলো ছিল না, কিন্তু এখনকার দিনে বাচ্চারা খুব তাড়াতাড়ি এই ফোনে ভীষণ অ্যাডিক্টেড, ফোনে নানা রকম গেম, নানা রকম কিছু ভিডিওস বা কিছু রকম অ্যাক্টিভিটিস তারা করে, যেটা ওদের মধ্যে মানসিক অস্থিরতা তৈরি করে। এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, আমরা যদি নিজেদেরও খুবভাবে অ্যানালাইসিস করি, দেখবো যে নিজেদেরও আগের থেকে কনসেন্ট্রেশন পাওয়ার অনেক কমে যায়, যদি আমরা নিজেদের খুব সেইভাবে যদি আমরা এই রকম ফোন, এই জিনিসপত্র, এই যে মিডিয়াসগুলো, যে এই যে ইলেকট্রনিক গ্যাজেটসগুলো আছে, সেগুলোর উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে যায় বাচ্চা। তো সেক্ষেত্রে মা বাবাও অনেক সময় হয় নিজেদের কাজে ব্যস্ত থাকার জন্য বাচ্চার হাতে একটা করে ফোন আছে, তো সেইগুলো ওদের মধ্যে একটা মানসিক অস্থিরতা তৈরি করে। তো সেক্ষেত্রে ADHD কতটা আমাদের চিন্তার বিষয়, তার জন্য কি কি ট্রিটমেন্ট লাগবে, বা তার জন্য আদৌ কোনো রকম ওষুধ দিতে হবে কিনা, বা সেটা কিছু অকুপেশনাল থেরাপি বলা হয়, বা কিছু কাউন্সিলিং করা হয়, যেটা বাবা মাকেও করা হয় প্লাস বাচ্চারও কিছু করা হয়, কিছু অ্যাক্টিভিটিস ওদের করতে বলা হয়, সেগুলো দিয়ে খুব সহজেই কিন্তু যদি আর্লি ধরা পড়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। আর কোনো কোনো ক্ষেত্রে ADHD খুব সিভিয়ার হয়, সেক্ষেত্রে আমাদের কোনো মেডিসিনও দিতে হয়। তো আমি বলবো যে যদি খুব বেশি তাদের মধ্যে মনে হয় যে বাচ্চার অস্থিরতা বা বাচ্চার মধ্যে নানা রকম দুষ্টুমিটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে চিকিৎসা করা ভালো। সেক্ষেত্রে সবসময় যে ওষুধ লাগে তা নয়, অনেক সময় ভয়ে তারা আসতে চায় না, কিন্তু অনেক সময় কাউন্সিলিং বা আমরা বলি অকুপেশনাল থেরাপি, কিছু কিছু জিনিস করলে মনোসংযোগ বাড়ে, বা এই ফোন বা এই যে জিনিসগুলো একটুখানি গেম খেলা, সেগুলো একটু কমালে কিন্তু বাচ্চার মনোসংযোগ বাড়বে, এবং সে বিষয়ে বাবা মাকেও অনেক সচেতন হতে হবে। এই প্রসঙ্গে আর একটা আমার প্রশ্ন মনে হচ্ছে যে আমরা বাচ্চার শারীরিক ব্যাপারটা খুব জোর দিই, যেহেতু একটা বা দুটো বাচ্চা, এখন সবাই কিন্তু বাচ্চাদের একটা বিরাট জায়গায় দেখি মানসিক, যেটা আমরা জার্নালে পড়ে ঠরে থাকি। তো এটা আপনি একটু আমাদেরকে বলুন যে এই মানসিক দিকটা কিভাবে সুস্থ রাখা যায়, যেটা আপনি এক্ষুনি বললেন এই যে এত গ্যাজেটস, এইগুলো যেহেতু বাচ্চাদেরকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে, গেম খেলা অ্যাট্রাক্ট করছে, বাইরে বেরোচ্ছে না, ফলে বাচ্চারা কখনো অবসাদেও ভুগছে। তো এটা নিয়ে অনেক কিছু লেখা পড়া পড়েছি, কিন্তু সেখানে আমরা সাধারণ মানুষ বুঝি না যে আমরা কি করে বুঝবো একটা বাচ্চা মানসিকভাবে সে তার মানসিক দিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা সে মানসিক রোগের দিকে এগিয়ে যাচ্ছে, একটু যদি বলেন।
এক্ষেত্রে আমি বলবো যে মা বাবার একটা বড় রোল আছে বা দায়িত্বও আছে বলতে হবে। কেননা যেহেতু এখন হয় মা বাবাও নিজেদের কাজে নানা রকম ব্যস্ত থাকে, তো সেই কারণের জন্য একটু কম সময় হয়তো বাচ্চার প্রতি দেওয়া হয়। আর আগেকার দিনে যেমন রকম অনেক বাচ্চারা একসঙ্গে খেলছে, একসঙ্গে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি, সব আলাদা আলাদা করে বড় হয়, অন্যান্য বাচ্চাদের সঙ্গে মেশাটা অনেকটা কমে গেছে। স্কুলেও যেটা হয় যে স্ট্রিক্ট নানা রকম রুলস রেগুলেশনস থাকে, বাচ্চারা সেরকম খেলার সময় পায় না, সেই জন্য বাচ্চারা নিজেদের জগতে নিজেকে আবদ্ধ রাখে। তার উপর আমি যেরকম বললাম, এই ফোনের গেম বা ফোনের উপর তাদের নানা রকম ইউটিউব, নানা রকম নিজেরাই তারা সব বার করতে থাকে এবং সেই জগতে চলে যায়। সেক্ষেত্রে অনেক সময় বাচ্চারা নিজেদের একটু আইসোলেটেড মনে করে, মা বাবারা সেরকম সময় দিতে না পারলে। কেননা নিউক্লিয়ার ফ্যামিলিতে অনেক সময় দাদু ঠাকুমার সঙ্গেও তারা হয়তো থাকে না। তো সেই জিনিসগুলো যদি একটু থাকে, মানে সেটা যদি পসিবল হয়, সেগুলো করলে কিন্তু বাচ্চাদের মধ্যে এই অবসাদটা কিন্তু অনেকটাই জয় করা যায়। সেক্ষেত্রে কোনো ওষুধপত্র বা সেরকম কিছুই লাগে না। তবু যদি আপনি দেখেন বাচ্চার বিহেভিয়ারে কোনো চেঞ্জ হচ্ছে, মা বাবারা যে হঠাৎ করে, যে বাচ্চা একটা স্বাভাবিক ছিল, হঠাৎ করে সে নিজেকে একটু গুটিয়ে রাখছে, বা সে স্কুলে যেতে চাইছে না, সে কারোর সঙ্গে মিশতে চাইছে না, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আমরা বলবো সেটাকে সিরিয়াসলি বাবা মার দেখা উচিত। এবং সেক্ষেত্রে যদি সেরকম কোনো রকম কাউন্সিলিং লাগে, সব ক্ষেত্রে তো ওষুধ লাগে না, যে তার কি কথা বলে আমরা বার করতে পারি যে, এবং বাবা মাদেরও সেক্ষেত্রে আমাদের সহযোগিতা লাগে, যে কি অসুবিধা হচ্ছে সেটা যদি আমরা যত তাড়াতাড়ি বার করতে পারবো, সে অবসাদ থেকে আমরা তত তাড়াতাড়ি তাকে মুক্ত করতে পারবো। আমরা জানলাম এটা একটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ দিক। আমরা বাচ্চাদের শারীরিক দিকটা ভীষণভাবে খেয়াল রাখি, সেটা কেয়ার করি, কিন্তু মানসিক দিকটা আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখি না। দিদি কিন্তু আমাদের ভীষণ ভালোভাবে বোঝালেন, বললেন, বিস্তারিত আলোচনা করলেন যে মানসিক দিকটা কতটা দেখা উচিত এবং কেন হয় এবং তার কি কি প্রতিকার করা যেতে পারে। বাবা মা হিসেবে অবশ্যই চিকিৎসা তো ওনাদের হাতে, ওনারাই একমাত্র, আমি আগেই প্রথমে কথায় বলেছি, ভগবান। তো যাই হোক, আমার প্রশ্ন এখানেই আমি শেষ করছি। একটি প্রশ্ন আমার কাছে রয়েছে যেটি দর্শক পাঠিয়েছেন, আপনাকে একটু প্রশ্নটি করছি। মিম ইনহিলারিটা এর কতটা উপকারিতা, আর এই ইনহিলারিটারা কতটা ক্ষতি করে বাচ্চাদের? ইনহেলার, আচ্ছা, ইনহেলারটা ওটা যেভাবে লিখেছে ওই জন্য অসুবিধা হচ্ছে। এই ইনহেলার মানে যেহেতু শ্বাসকষ্ট জনিত উনি লিখেছেন, তার মানে তো ইনহেলারটা কি মানে বাচ্চাদের জন্য ভালো, মানে ওটা প্রযোজ্য? একটু বলুন। ইনহেলার মানে এমন একটা ছোট যন্ত্র বলতে পারি, যেটা দিয়ে আমরা বাচ্চার ফুসফুসে একটা ওষুধকে আমরা দিয়ে দিতে পারি। তো এইটা নিয়ে আমাদের কিছু একমাত্র যে অ্যাজমা পেশেন্টসরা এটা নেয়, যাদের শ্বাসকষ্ট থাকে তাদেরই এটা নিতে হয়, ভবিষ্যতে এটা নেওয়ার অভ্যেস হয়ে যাবে, এরকম নানা একটা ভুল ধারণা কিন্তু মানুষের মধ্যে আছে। কিন্তু এটা আমি বলতে পারি, ওষুধ যে খাওয়া হয়, আমাদের যে শ্বাসকষ্ট হলে যে ওষুধ খাওয়া হয়, সেটা শরীরে আমাদের খাদ্যনালীতে গিয়ে অ্যাবজর্বড হবে, তারপর আমাদের লাঙে কাজ করে। সেটা করতে কিছুটা বেশি সময় লাগে। খুব অল্প সামান্য কিছু রকম শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে কিন্তু আমরা ওষুধ খেয়ে সেটাকে ম্যানেজ করতে পারা যায়। কিন্তু যদি খুব বেশি হয়ে গেছে, যেটা বাচ্চার শরীরের জন্য খুব ক্ষতিকারক, খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে ইনফ্যাক্ট আমাদের ব্রেনেও তার অক্সিজেন কম যাবে। শ্বাস প্রশ্বাস কম নিলে তো অক্সিজেন কম হওয়ার শরীরের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনহেলার নিতে হয়, এবং সেক্ষেত্রে কোনো রকম অভ্যেসের ব্যাপারই নেই। হ্যাঁ, কেননা এখন যেহেতু পলিউশন অনেক বেড়ে গেছে, আমাদের লাইফস্টাইলও অনেক চেঞ্জ হয়ে গেছে, সেই কারণের জন্য কিন্তু এই শ্বাস প্রশ্বাস জনিত নানা রকম অসুবিধা অনেক বেড়ে গেছে আগের থেকে। তো সেই কারণের জন্য বারবার ওষুধ না খেয়ে যদি ওই ইনহেলারের মাধ্যমে ওষুধটিকে লাঙে পৌঁছে দেওয়া যায়, তাতে কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থাকেই না, এবং অভ্যাসেরও কোনো থাকে না। বরঞ্চ আমরা তাড়াতাড়ি বাচ্চাকে একটা সুস্থ জীবন দিতে পারবো। এবং সেটা খুব লং টার্ম নিতে হয় সেরকমও না। শিশুদের একটু যেহেতু শ্বাসনালী একটু তো হলেও বড়দের থেকে একটুখানি ন্যারো থাকে, সরু থাকে, সেই জন্য খুব সামান্য একটু ওয়েদার চেঞ্জ বা যদি পলিউশন হয়, তাদের ওই জিনিসটা আরো সরু হয়ে আর শ্বাস প্রশ্বাসের কষ্টের সম্ভাবনা থাকে। তো ইনহেলারের মাধ্যমে ওষুধটা দিলে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারি। সুতরাং এইটা নিয়ে খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেন নিজেরা কেউই আপনারা ইনহেলার দেবেন না। আমরা এক্সপেক্ট করবো সবসময় কোনো অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই আপনারা ইনহেলারটা দেবেন, তবে সেক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতির সম্ভাবনা কিছু থাকবে না।
ধন্যবাদ। সঞ্চিতাদি আমাদেরকে এত সুন্দর করে বললেন যে কিভাবে একটা সদ্যজাত শিশু, আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ সময়, যে সময়টা বাচ্চারা কথা বলতে পারে না, সেই সময় কিন্তু এই সঞ্চিতাদির মতো যে ডাক্তার আছেন, যারা কিন্তু আমাদের একমাত্র ভগবানের মতো সাহায্য করতে পারেন, তাদের কাছে গিয়ে পৌঁছলে আমরা বুঝতে পারি এই যে এখন সিজন চেঞ্জের সময় নানান রকম অসুখ বিসুখ ছড়িয়ে থাকে, মানসিক শারীরিক রোগ ছড়িয়ে থাকে, আমরা কিন্তু একমাত্র এই একটা জায়গায় যেখানে গিয়ে কিন্তু এই পরিত্রাণটা পেতে পারি। আমাদের বলো কলকাতা টিভির তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমরা বসবো নতুন কোনো বিষয় নিয়ে, কেন প্রচুর অসুখ, প্রচুর বিষয় জানার জন্য মায়েরা আগ্রহী হয়ে থাকে। আমাদের ঠিক এই ক্যামেরার ওপারে যারা দেখছেন, যারা শুনছেন, তারা অনেক প্রশ্ন রাখবেন। আবার আমরা ফিরে আসবো আপনার কাছে নতুন কোনো একটা অধ্যায় নিয়ে, নতুন কোনো একটা প্রশ্ন নিয়ে আপনাকে সাথে চাই, সাথে পাবো আশা করছি। আজকের জন্য আমাদের এই সাক্ষাৎকার এখানে শেষ করছি। নমস্কার।